চলুন আজ এমন একটা সময়ে ফেরা যাক যখন আমাদের পূর্বপুরুষেরা ছিলেন এই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম। আচ্ছা, আদিম মানুষ বললেই আমাদের মাথায় কি ছবি ভাসে? হয়তো একটু দুর্বল, অসহায়, তাই না? কিন্তু আসল সত্যিটা দিমাগ ঘুরিয়ে দেওয়ার মতো। আমাদের এই আলোচনার ভিত্তি যেখান থেকে, সেখানে সোজাসাপটা বলা হচ্ছে যে আদিম মানুষেরা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটা শোনার পর তো মাথায় একটাই প্রশ্ন আসে, তাই না, যে কিভাবে? আর দেখুন, প্রশ্নটা কিন্তু আসাই স্বাভাবিক। কারণ আদিম মানুষদের চিতাবাঘের মতো স্পিডও ছিল না, আবার ভালুকের মতো গায়ের জোরও ছিল না। ধারালো নখ বা দাঁত ওসবেরও তো কোনো বালাই ছিল না। তাহলে রহস্যটা আসলে কি ছিল? আর এখানেই বুঝলেন গল্পটা আসল মোড় নেয়। তাদের এমন একটা বিশেষ ক্ষমতা ছিল, একটা অদৃশ্য সুবিধা, যা অন্য প্রায় কোনো প্রাণীরই ছিল না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি ছিল সেই সুপার পাওয়ার। দেখুন, বেশিরভাগ শিকারই তো বাঘ বা সিংহ, ওরা ভরসা করত কিসের ওপর? অল্প সময়ের জন্য প্রচণ্ড গতি আর শক্তির ওপর, তাই না? কিন্তু আদিম মানুষের অস্ত্রটা ছিল একদম অন্যরকম। একদিকে গতি আর শক্তি, আর অন্যদিকে অদম্য সহনশীলতা, ঘণ্টার পর ঘণ্টা টিকে থাকার ক্ষমতা। ঠিক তাই, এটাই ছিল তাদের আসল শক্তি। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি যে পৃথিবীতে প্রায় সব প্রাণীর তুলনায় আমাদের পূর্বপুরুষদের সহনশীলতার মাত্রা ছিল সর্বোচ্চ। বলা যেতে পারে আমরা যেন জন্মেছিলাম দৌড়ানোর জন্যই। আচ্ছা, তো এই যে সহনশীলতার কথা বলছি, এটা কিভাবে একটা ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠল? চলুন এবার সেই শিকারের কৌশলটা একটু কাছ থেকে দেখা যাক, যা তাদের এতটা ভয়ঙ্কর করে তুলেছিল। এই বিশেষ শিকারের পদ্ধতিটার একটা নামও আছে কিন্তু। একে বলে পারসিস্টেন্স হান্টিং। সোজা বাংলায় বললে, শিকারকে তাড়া করতে করতে একদম হয়রান করে ফেলা, যতক্ষণ না সে নিজে থেকেই হার মেনে নেয়। এটা আসলে গতির কোনো খেলা ছিলই না, পুরোটাই ছিল ধৈর্যের পরীক্ষা। এই পদ্ধতির ধাপগুলো শুনলে মনে হবে খুবই সাধারণ, কিন্তু এর কার্যকারিতা ছিল ভয়ঙ্কর। প্রথমে একটা শিকারকে টার্গেট করা হতো। তারপর শুরু হতো একটা লম্বা একঘেয়ে ধাওয়া। স্পিড বেশি না, কিন্তু একদম স্থির গতিতে। আসল উদ্দেশ্য একটাই, শিকারকে একটু জিরোতে না দেওয়া। আর এই ধাওয়া চলত তো চলতই, ঘণ্টার পর ঘণ্টা, যতক্ষণ না বেচারা প্রাণীটা ক্লান্তিতে একদম ভেঙে পড়ছে। এই কৌশলটা ঠিক কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে হলে আমাদের একটু শিকারের দিক থেকে ভাবতে হবে। ভাবা যাক সেই প্রাণীটার কথা যাকে তাড়া করা হচ্ছে। প্রাণীটা তার সবটুকু শক্তি দিয়ে দৌড়াচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা। ফুসফুস যেন জ্বলে যাচ্ছে, সারা শরীরে অসম্ভব ব্যথা, কিন্তু থামার কোনো উপায় নেই। একসময় হয়তো তার মনে হয়, যাক, বাঁচা গেল। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। সে হয়তো একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করে, ভাবে বিপদটা বোধহয় কেটেই গেছে। কিন্তু ঠিক পর মুহূর্তেই দিগন্তের দিকে তাকিয়ে সে আবার দেখতে পায় সেই দুই পেয়ে লোমহীন প্রাণীগুলোকে। ঠিক যেন একটা দুঃস্বপ্ন, যেটা কিছুতেই শেষ হচ্ছে না। আর এটা একবার নয়, বারবার হতে থাকে। ওই শিকারীরা, ওরা যেন ক্লান্তই হয় না, ওদের স্ট্যামিনা যেন ফুরাবার নয়। আর এই জিনিসটাই শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি মানসিক চাপ তৈরি করত। বাঁচার আশাটাই ধীরে ধীরে মরে যেত। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হতো। ফলাফলটা ছিল একদম নিশ্চিত। একটা সময়ের পর শরীর আর সায় দিত না। শিকারের শরীরটা এক্কেবারে নিস্তেজ হয়ে পড়ত। আমাদের সোর্সে ঠিক যেমনটা বলা হয়েছে, প্রাণীটিকে ততক্ষণ দৌড়াতে বাধ্য করা হতো যতক্ষণ না তার শরীর অক্ষম হয়ে পড়ে, যেখানে ক্লান্তিতে শুয়ে পড়া এবং তাদের বর্ষার শিকার হতে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকত না। কি ভয়ঙ্কর, তাই না? তাহলে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? এই পদ্ধতিটা এত ভয়ঙ্কর কেন ছিল? প্রথমত, কারণ এর থেকে পালানোর কোনো রাস্তা খোলা ছিল না, এটা ছিল অনিবার্য। দ্বিতীয়ত, এটা শুধু শরীরের খেলা ছিল না, ছিল একটা মাইন্ড গেম। এখানে অস্ত্র কোনো হাতিয়ার নয়, অস্ত্র ছিল মানুষের নিজেরই একটা বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় কথা, শিকারী এক মুহূর্তের জন্য থামত না। এই সব কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়, আমাদের ভেতরে এমন আর কি ক্ষমতা লুকিয়ে আছে যা আমরা হয়তো ভুলেই গেছি, কিন্তু যা আজও আমাদের পরিচয় তৈরি করে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?